আচ্ছা, গ্রে হেডটা কি? গ্রে হেড হচ্ছে ধরেন কিছু ব্ল্যাক হ্যাট, কিছু হোয়াইট হ্যাটের একটা মিশেল, যেটা হচ্ছে গ্রে হেড। ধরেন আপনি কমেন্টিং কমেন্টিং আপনি এভাবে করলেন যে ভাই যেটা বললো যে সার্চ ইঞ্জিনকে দেখানো একটা কিন্তু ইউজারকে দেখানো আরেকটা, এটা সরাসরি ব্ল্যাক হ্যাট। কিন্তু আপনি যদি এটা করেন যে আমার একটা ওয়েবসাইট আছে কিন্তু সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো জায়গায় আমি সাইট প্রমোট করার সময় লিখলাম অন্যটা, সাইট প্রমোশনের সময় লিখলাম একটা, কিন্তু কন্টেন্ট পেজে একই থাকবে। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা হচ্ছে কি নিয়ে, সামনে বিপিএল আসতেছে না, বিপিএল এর ফিক্সচার, ঠিক আছে? তো আপনি সাইটটা যখন এই লিঙ্কটা কোথাও প্রমোট করবেন অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে এখানে বিপিএল এর কি বলবো এটাকে, না, বিপিএল এর ফিক্সচার তো আপনার সাইটে আছে, কিন্তু আপনি ওই প্রমোট করার সময় লিখলেন যে বিপিএল এর মানে 10 সিক্রেটস অফ বিপিএল ইউ নেভার নো, ঠিক আছে? বিপিএল এর এরকম কিছু জিনিস তুমি এখানে পাবা যেগুলো তুমি অন্য কোথাও পাবা না। কিন্তু ওই লিঙ্ক ধরে আপনি যখন আপনার ওয়েবসাইটে আসলেন, দেখেন যে কিরে ভাই, এটা তো ফিক্সচার, এখানে সিক্রেট করবে, হ্যাঁ সিক্রেট কই, এখানে সিক্রেট কই। তো এই জিনিসটা হচ্ছে একটা গ্রে হেডের অন্তর্ভুক্ত, মানে গ্রে হেড প্রমোশন বলি। গ্রে হেড প্রমোশনে আরও অনেক বেশি উদাহরণ দেওয়া যায়। ধরেন আপনি লিঙ্ক বিল্ডিংয়ের সময় স্ক্র্যাপ বক্স বা এরকম টুলস ইউজ না করে বিভিন্ন অনলাইন সার্ভিস আছে, যারা ধরেন $50 দিলে হয়তো আপনাকে 500 লিঙ্ক নিয়ে এসে দিবে, কিন্তু হ্যাঁ ব্যাকলিংস নিয়ে এসে দিবে, বা $10 দিলে হয়তো 20টা ব্যাকলিংস নিয়ে এসে দিবে। তো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু গ্রে হেটের অন্তর্ভুক্ত, কারণ গুগল কিন্তু স্ট্রিক্টলি নিষেধ করে দিচ্ছে যে তুমি কখনো কোথাও থেকে লিঙ্ক কিনবা না। আর যখনই আপনি লিঙ্ক কিনতে যাবেন, ওই লিঙ্কগুলো কিন্তু ন্যাচারাল হবে না। ধরেন আপনি ম্যানুয়ালি যদি ব্যাকলিংকিং করেন, ব্যাকলিং মানে কি? ভোট, তাই না? তো আপনি ধরেন আমাকে আজকে একটা ভোট দিলেন, কিন্তু কালকেই 50 জন মানুষ আমাকে ভোট দিতে পারে। আজকে 2 জন দিল, কালকে 3 জন, এরপরের দিন 5 জন, তারপরের দিন 3 জন, তাইলে একটা ন্যাচারালিটি থাকে, তাই না? একটা ন্যাচারাল একটা মানে রেশিও থাকে বা ফ্লো থাকে। কিন্তু একদিনে 2টা, আরেক দিন 1000, জিনিসটা কেমন? সরি, এই কাজটা করা যাবে না। এটা হচ্ছে আপনার কি বলবো, গ্রে হেড। আর হোয়াইট হ্যাট তো বুঝলাম আমরা, তাই না? আমরা সচরাচর যা করি সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। আর একদম ব্ল্যাক হ্যাট হচ্ছে টুলস দিয়ে একদিনে 5000 লিঙ্ক নিয়ে আসা। ওকে, এই বিষয়ে আর কোনো কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা এটা শেষ হোক, বেশি সময় লাগবে না। আচ্ছা, ওয়েবসাইটের বেসিক কনসেপ্টস অফ একটা ওয়েবসাইট প্রমোশন। ওয়েবসাইট প্রমোট আমরা কিভাবে করতে পারি? এসইউ দিয়ে। এসইউর পাশাপাশি আর কি কি কনসেপ্ট থাকতে পারে সেটাই। বিলবোর্ডের মাধ্যমে আমরা করতে পারি, টিভিতে অ্যাড দিয়ে করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি। এই জাস্ট একটা আইডিয়া যে কোন কোন ওয়েতে আমরা একটা ওয়েবসাইট প্রমোট করতে পারি। দ্যাটস ইট। এগুলো কি আমরা পরে বিস্তারিত না, এগুলো আমরা শিখবো না, আমরা শুধু এসইউটাই শিখবো। এসইওর মাধ্যমে কিভাবে প্রমোশন করে ওটাতে শিখবো। হ্যাঁ, সেটা তো শিখবোই, ওই জন্য তো আমরা এই কোর্সটা করতেছি। ঠিক আছে, না কি কোনো সন্দেহ আছে যে আমি শিখবো না? আমরা এখনো কনফিউজ যে আসলে আমরা সামনে কিছু শিখবো কি শিখবো না, নাকি না এই গল্প করে করে। হ্যাঁ, আমি ভাবতেছি এখানে প্রমোশন করা বাদ দিয়ে চলে যাচ্ছে। আমি শিওর আপনি ভাবতেছেন এরকম না, এরকম গল্প করে করে আমার ক্লাসটা শেষ করে দিই, কি বলেন? এই কোর্সটা কিছু না শিখি। এনিওয়েজ, গল্পে গল্পে আমরা শিখবো, ঠিক আছে? কিওয়ার্ডসটা কি? যেটা লেখে, এক কথায় মানুষ যেটা লেখে সার্চ দেয়, মেইন ওয়ার্ড না, যেটা লেখে মানুষ সার্চ দেয়, ঠিক আছে? কিওয়ার্ডকে আমরা বিভিন্নভাবে ডেসক্রাইব করতে পারি। ধরেন এক্স্যাক্টলি, একটু দেখাই। ধরেন কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ডকে আমরা বিভিন্নভাবে ডেসক্রাইব করতে পারি। ধরেন যে হচ্ছে রুট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড,
নেগেটিভ কিওয়ার্ড, চাইল্ড কিওয়ার্ড, হ্যাঁ চাইল্ড কিওয়ার্ড হতে পারে, হ্যাঁ মাদার কিওয়ার্ডটাই হচ্ছে রুট কিওয়ার্ড। ওকে, এরকম বিভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি একটা কিওয়ার্ডকে। তারপরে হচ্ছে আপনার এটাকে কি কিওয়ার্ড বলবো, আচ্ছা এই কটাই মেন আমাদের লাগবে মোটামুটি। রুট কিওয়ার্ড হচ্ছে যেটা হচ্ছে মেইন ইন্ডাস্ট্রি বেস, আচ্ছা নিশ কিওয়ার্ড, নিশ কিওয়ার্ড এনিওয়েজ, তো এগুলারই না সেম না, সেম না, সেটাই আমি আলোচনা করব। আচ্ছা রুট কিওয়ার্ড, রুট কিওয়ার্ড হচ্ছে ধরেন এই যে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং শব্দটা হচ্ছে একটা রোড, একটা ইন্ডাস্ট্রিকে সে রিপ্রেজেন্ট করে, তাই না? আচ্ছা এখন লং টেল কিওয়ার্ড কি? এই অ্যাকাউন্টিংয়ে যদি আমরা লং টেল বানাতে চাই, ধরেন বেস্ট অ্যাকাউন্টিং ফার্ম ঢাকা, ইটস এ হিউজ লং টেল কিওয়ার্ড, কারণ এখানে কি আছে, শুধু অ্যাকাউন্টিং হলে হবে না, অ্যাকাউন্টিংয়ের বেস্ট, ওকে। তারপরে শুধু অ্যাকাউন্টিং না, অ্যাকাউন্টিং একটা ফার্ম, এখানে অ্যাকাউন্টিংয়ের কোনো ডেফিনিশন না, অ্যাকাউন্টিংয়ের কোনো বই না, বা কোনো অ্যাকাউন্টেন্ট না, অ্যাকাউন্টিংয়ের একটা ছোট একটা ফার্ম। আবার এটাকে আরও যদি আমরা স্পেসিফিক করি, বেস্ট অ্যাকাউন্টিং ফার্ম ঢাকা, মানে ঢাকার ভিতরের একটা বেস্ট একটা ফার্ম, সো ইটস এ লং টেল কিওয়ার্ড, ওকে। আর নিশ কিওয়ার্ড যদি আমরা বলি, দেন স্পেসিফিক একটা জিনিস অ্যাকাউন্টিংয়ের, ধরেন যে ধরেন এটাকে কি বলবো, ফাইনাল অ্যাকাউন্টস, ফাইনাল অ্যাকাউন্টস শুধু, হ্যাঁ ছোট একটা বড় একটা জিনিসের ছোট একটা ইন্ডাস্ট্রি বা ছোট একটা সেগমেন্ট হচ্ছে নিশ। আমি যদি এটাকে আরেকটু ব্রডলি উদাহরণ দেই, তাহলে একটু দেখাই, ধরেন আমরা এই কম্পিউটার ইন্ডাস্ট্রির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি লিখবো, কম্পিউটার, তাই না? কম্পিউটার, কম্পিউটার আবার তো বিভিন্ন ধরনের আছে, তাই না? কি কি আছে? ল্যাপটপ, ডেস্কটপ। আবার যদি আমরা ল্যাপটপের কথা, আচ্ছা ডেস্কটপের কথা চিন্তা করি, তাহলে ডেস্কটপ শুধু এক কোম্পানির হয় না, বিভিন্ন কোম্পানির হয়, তাই না? যেমন ডেল, আসুস, এইচপি, তাই না? আবার শুধু যদি ডেলের কথা চিন্তা করেন, ডেল ডেস্কটপ, তো ডেল ডেস্কটপের আবার অনেক অ্যাক্সেসরিজ আছে, তাই না? ধরেন হ্যাঁ, ধরেন ডেল কি বলে এটাকে, ডেল মাদারবোর্ড ফর এক্সাম্পল, ডেল মাদারবোর্ড বা ডেল মাউস বা ডেলের গ্রাফিক্স কার্ড, এনিথিং। আসুসের এরকম হতে পারে, এইচপির হতে পারে, তাই না? এখন আপনি শুধু এই ডেল মাদারবোর্ড কোম্পানি যদি আপনি রিপ্রেজেন্ট করেন, প্রমোট করেন, তাহলে ডেল মাদারবোর্ড এই কম্পিউটার থেকে আসছে না? তার মানে এই কম্পিউটার হচ্ছে আপনার রুট কিওয়ার্ড, একটা রুট ইন্ডাস্ট্রি বা রুট কিওয়ার্ড। এখান থেকে যদি আমরা এই ডেল মাদারবোর্ডটা ধরি, তাহলে এটা একটা নিশ। তার মানে এই কম্পিউটার শব্দটা দেখেন, কম্পিউটার লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন যে মিলিয়ন্স রেজাল্ট, যত বেশি রেজাল্ট তত বেশি কম্পিটিটর, তাই না? কিন্তু আপনি শুধু এই কম্পিউটার থেকে যত রেজাল্ট পাবেন, সাপোজ 1 মিলিয়ন, ফর এক্সাম্পল 1 মিলিয়ন, এখানে অনেক কয়েক লাখ মিলিয়ন রেজাল্ট পাবেন শুধু কম্পিউটার দিয়ে, কিন্তু আমরা উদাহরণ দেওয়ার জন্য ধরলাম যে 1 মিলিয়ন। আর যদি শুধু ডেল মাদারবোর্ড লিখে আপনি সার্চ দেন, তাহলে কত রেজাল্ট পাবেন? অনেক কম রেজাল্ট, অনেক কম রেজাল্ট পাবেন, তাই না? অনেক কম রেজাল্ট মানে আপনার কম্পিটিশনও অনেক কমে যাবে, মোটামুটি অনেক কমে যাবে কম্পিটিশন। তার মানে আমরা যখন নিশ কিওয়ার্ড খুঁজবো, নিশ কিওয়ার্ড মানে হচ্ছে বড় একটা ইন্ডাস্ট্রির ছোট একটা সেগমেন্ট, এটা হচ্ছে নিশ। আর লং টেল হচ্ছে বড় একটা কোম্পানিরও লং টেল হতে পারে, মানে এটা আগে পিছে সাফিক্স প্রিফিক্স যোগ করে একটা লং টেল হতে পারে। কিন্তু নিশ হচ্ছে ওই বড় একটা কোম্পানির ছোট একটা সেগমেন্ট, এটা মনে থাকবে। এবং যত ছোট জায়গায় যাবে, যত ছোট সেগমেন্টে আমরা যাব, তত কম কম্পিটিশন। ক্লিয়ার এটা? আর আমরা এসইউতে কি চিন্তা করব সবসময়,
যত কম কম্পিটিশন থাকবে আমাদের জন্য ওয়েবসাইটটা র্যাঙ্ক করা তত সহজ হবে। আমাদের জন্য একটা সাইট র্যাঙ্ক করা তত সহজ হবে যদি কম্পিটিশন কম হয়। যদি কম্পিটিশন বেশি হয় তাহলে র্যাঙ্ক করা তত কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ আমাদের কম্পিটিটরের সংখ্যা বেড়ে যাচ্ছে, কম্পিটিটর ব্যাকলিং বেশি থাকে, হ্যাঁ র্যাঙ্কিং ডিফিকাল্টি বেড়ে থাকে, ওদের পেজের স্ট্রাকচার অনেক বেশি থাকে, তাই না? স্ট্রাকচার ভালো থাকে, ওদের পেজে কন্টেন্ট বেশি থাকে, ব্যাকলিং বেশি থাকে, সব কিছু ওদের বেশি থাকে। সো ওদেরকে হারানো কিন্তু ডিফিকাল্ট। এই একজন করে হ্যাঁ রুট কিওয়ার্ডটা তো ইউজ করবেন। হ্যাঁ, এবং একটা ওয়েবসাইট যখন প্রমোট করবেন তখন আগে এটা ডিসাইড করে নেবেন যে আপনি রোডটা প্রমোট করবেন নাকি না নিশ, নাকি না লং টেল প্রো, নাকি কি। সেটা আমরা কিওয়ার্ড রিসার্চে শিখবো। কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আমাদের এরপরে ক্লাসটাই কিন্তু কিওয়ার্ড রিসার্চ ক্লাস। সো ওই ক্লাসে আমরা শিখবো যে কিভাবে কিওয়ার্ডগুলো ডিফাইন করতে হয়, কিওয়ার্ডগুলো নিতে হয়। এখানে কারো কোনো কোশ্চেনস কিওয়ার্ড নিয়ে? আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে ধরেন কোনো কিওয়ার্ডে ডোপ এর নাম থাকে। সাপোজ আপনি উদাহরণ দিই। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি কি বলে এটাকে, ফেসবুক ফেসবুক পেজ প্রমোট করবেন। আপনার একটা সার্ভিস দিচ্ছেন যেখানে আপনি ফেসবুক লাইকস সেল করেন। অনেকে করে না, ফেসবুক লাইক সেল করে, টুইটারের ফলোয়ার সেল করে না এরকম? তো আপনি ফেসবুক, আপনার কিওয়ার্ড হচ্ছে বাই ফেসবুক লাইক, এই কিওয়ার্ডটা আপনি প্রমোট করবেন। ঠিক আছে, প্রমোট করবেন। আচ্ছা, প্রমোশনের সময় ধরেন আপনার কাস্টমার কারা, যারা গুগলে সার্চ দিবে যে বাই এফবি লাইকস, বাই চিপ এফবি লাইকস, এগুলো হচ্ছে আপনার কাস্টমার, তাই না? যদি কেউ লেখে যে ফ্রি এফবি লাইকস, সে কি আপনার কাস্টমার? সে আপনার কাস্টমার না। কেন? ওকে, কারণ সে ফ্রি খুঁজতেছে, সে তার মাইন্ডটা কেনার জন্য না। ঠিক আছে, সে এরকম একটা জিনিস খুঁজতেছে যেটা ফ্রি, সে কোনো কিছু কিনবে না। এক্স্যাক্টলি, সে কোনো কিছু কিনবে না, সে ফ্রি কোনো কিছু খুঁজতেছে। অতএব ফ্রি এই কিওয়ার্ডটা আপনার জন্য একটা নেগেটিভ কিওয়ার্ড। ক্লিয়ার? এটাই। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব কিওয়ার্ড ক্লাসে। আমাদের আরো কিছু ব্যাপার বাকি আছে, যেমন ব্যাকলিংস কি, আমরা এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। ব্যাকলিংস কি? ভোট দিয়ে অন্যের কাছে সংগ্রহ। এক্স্যাক্টলি। এটা যদি আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই, ধরেন ভোট মানে কি, ভালো একটা সংজ্ঞা দিলে এগুলো আসলে সংজ্ঞা দিলে অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে যায়। বেটার হয় আমরা যদি আপনি বুঝতে পারেন জিনিসটা কি, দ্যাটস বেটার। সংজ্ঞা দিলে বইয়ের পড়ার মতো হয়ে যাবে। সংজ্ঞা কি করব আমরা? সংজ্ঞা দিয়ে আসলে কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, আপনি বোঝার জন্য উনি যেটা বলতে চাচ্ছে সেটা বুঝতে পারতেছি। উনি বলতেছে যাতে এক কথায় বোঝানো যায়, এক কথায় বুঝতে পারে। আপনার ধরেন এটা আপনার ওয়েবসাইট। আচ্ছা, 10 মিনিট ব্রেক। আচ্ছা, ব্যাকলিংস সম্পর্কে যদি আমরা একটু বুঝতে যাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে ধরেন example.com, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাইট।
তার মানে এখানে দেখেন, এটা যদি আপনার সাইট হয়, এই দুইটা আলাদা সাইট। হ্যাঁ, এখানে স্পোর্টস নিয়ে আপনি কিছু লিখেন, এখানেও স্পোর্টস নিয়ে কেউ লেখে, এখানেও স্পোর্টস নিয়ে কেউ লেখে। এখন sports.com-এ কেউ একজন আর্টিকেল পাবলিশ করলো যে টপ 10 ক্রিকেট অলরাউন্ডার্স অফ দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন আপনার সাইটে একটা আপনি আর্টিকেল পাবলিশ করলেন সাকিব আল হাসানকে নিয়ে। ঠিক আছে, সাকিব আল হাসান বায়োগ্রাফি ফর এক্সাম্পল। ঠিক আছে, তো টপ 10 ক্রিকেট অলরাউন্ডার্স অফ দিস ওয়ার্ল্ডের মধ্যে সে একটা লিস্ট পাবলিশ করলো এরকম, 1 নাম্বার সাকিব আল হাসান, 2 নাম্বার হচ্ছে ধরেন হ্যাঁ দিলশান, 3 নাম্বার ধরলেন হ্যাঁ ম্যাথ ফর এক্সাম্পল। এরকম 10টা লিস্ট পাবলিশ করলো সে। তো এই যে 1 নাম্বার সাকিব আল হাসানকে নিয়ে তো কিছু একটা লিখবে সে, তাই না? কিছু একটা লিখবে, এবং এই সাকিব আল হাসানের যে নামটা, এখান থেকে সে একটা লিঙ্ক দিবে কোথায়? আপনার সাইটে, যাতে এই লিঙ্কে ক্লিক করলে সে সাকিব আল হাসানের বায়োগ্রাফিটা পায়। আচ্ছা, ধরেন example.com হচ্ছে আপনার ওয়েবসাইট, sports.com হচ্ছে আরেকজনের ওয়েবসাইট, এরকম sportsbangladesh.com হচ্ছে আরেকজনের এরকম ব্লগ। সবাই কিন্তু আমরা স্পোর্টস নিয়ে লিখি। হ্যাঁ, তো আপনার ব্লগে আপনি সাকিব আল হাসানের বায়োগ্রাফি নিয়ে অলরেডি একটা আর্টিকেল লিখে ফেলছেন। ওকে, তো sports.com আরেকটা সে একটা লেখা লিখতেছে এরকম যে টপ 10 ক্রিকেট অলরাউন্ডার্স অফ দিস ওয়ার্ল্ড। ওকে, সো সে যখন আর্টিকেলটা লিখবে, সাকিব আল হাসান আছে, এখানে দিলশান আছে, ম্যাথুজ আছে। হ্যাঁ, তো সাকিব আল হাসান থেকে সে আপনাকে একটা ব্যাকলিংস দিতে পারে। কিভাবে? এখানে দেখেন, সাকিব আল হাসান লিখলো যে top of the list in bowling, batting and fielding, এরকম। বা এখানে অনেক কিছুই লিখলো সে, কিন্তু এই যে সাকিব আল হাসান, এখান থেকে সে একটা লিঙ্ক দিল কোথায়? আপনার ব্লগে। তার মানে sports.com থেকে আপনি একটা ব্যাকলিংস পাইলেন। এখানে সাকিব আল হাসান থেকে যে লিঙ্কটা গেছে, এই লিঙ্কটা আপনার জন্য একটা ব্যাকলিংক। ক্লিয়ার? এখন sportsbangladesh.com-এ ধরেন অন্য একটা আর্টিকেল লিখলো যে টপ 10 পারফর্মার্স অফ বাংলাদেশ ক্রিকেট। এখান থেকে এখানে সাকিব আল হাসানের নাম আসবে, তাই না? সাকিব আল হাসানের নাম আসলো, এখান থেকে সে আপনার example.com-এ আরেকটা লিঙ্ক দিল। তার মানে আপনি sports.com থেকে একটা লিঙ্ক পাইলেন, সাকিব আল হাসান থেকে স্পোর্টস বাংলাদেশ থেকে আরেকটা লিঙ্ক পাইলেন। তার মানে আপনার ব্লগে কয়টায় ব্যাকলিঙ্ক পাইছেন? 2টা। ব্যাকলিঙ্কটা হচ্ছে এইটাই। অন্য কোনো সাইটে যদি আমার পেজের কোনো লিঙ্ক মেনশন করে, কোনো লিঙ্ক দেয় আমাকে, দেন এটা একটা ব্যাকলিঙ্কস। কিছু বলবেন? আচ্ছা, কেন দিবে সেটা একটা প্রশ্ন। sports.com-এ দেখেন টপ 10 ক্রিকেট অলরাউন্ডার্স অফ দিস ওয়ার্ল্ড। তো সাকিব আল হাসান নিয়ে তার সাইটে ধরেন কোনো আর্টিকেল নাই, তো সে ইউজারকে রেফার করতেছে যে তুমি যদি এই সাকিব আল হাসান এই লিঙ্কে ক্লিক করো, তাহলে তার সম্বন্ধে ডিটেল পাবা, কারণ আপনি অলরেডি আপনার ওয়েবসাইটে ডিটেলটা লিখে রাখছেন। সো তারা এখানে ডিটেল কোনো কিছু লিখতে হচ্ছে না, সে শুধু এই লিঙ্কটা দিলে ইউজাররা বাকিটা করতে পারছে। তার মানে কি করতে হবে? আপনার ওয়েবসাইটে এমনভাবে ক্রিয়েট করতে হবে বা কন্টেন্টগুলো এমন হতে হবে যাতে মানুষ আপনাকে লিঙ্ক দেয়। হ্যাঁ, আপনার কিছু বলতে হবে না, এভাবে আপনি ন্যাচারাল লিঙ্ক পাবেন প্রচুর। আর যেটা আপনি নেবেন সেটা তো আপনার জন্য আলাদা করে নিতে হবে, হয়তো ওখানে যায় কমেন্ট করতে হবে বা ওদেরকে রিকোয়েস্ট করতে হবে যে তুমি যে সাকিব আল হাসানকে এখানে লেখছো, কিন্তু তুমি তো কোনো লিঙ্ক দাও নাই,
সো তুমি আমার একটা পেজ আছে, এটাতে লিঙ্ক দিতে পারো, এতে তোমার ইউজাররা বেনিফিটেড হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ব্যাকলিঙ্ক, একটা ব্যাকলিঙ্ক। এখন ইউজাররা কিভাবে ব্যাকলিঙ্কস দিবে এখান থেকে, সরি ওই সাইটের অ্যাডমিন sports.com এখান থেকে কীভাবে ব্যাকলিঙ্ক দিবে? একটা লিঙ্কিংয়ের HTML ফরম্যাট আমরা জানি, একটা লিঙ্ক কীভাবে বানাইতে হয়। আচ্ছা, যারা জানেন না তারা এই জিনিসটা লেখা নোট করে রাখতে পারেন। একটা লিঙ্কের বেসিক স্ট্রাকচার হয় এরকম, href, এখানে হচ্ছে যেখানে আমি লিঙ্ক দিব http www.example.com, তারপরে এখানে কোটেশন ব্লক, তারপরে এখানে ক্লোজ। হ্যাঁ, এখানে আপনার সাইটের ধরেন এইটুকু একটা লিঙ্ক হয়েছে, তাই না? লিঙ্কটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে কখন? যখন এখানে আমরা এই লিঙ্কের উপরে কোন লেখাটা থাকবে সেটা দিব। হ্যাঁ, এই লিঙ্কটার উপরে কোন লেখা থাকবে? সাকিব আল হাসান, তাই না? তো এই যে লেখা, এইখানে যে একটা লেখা লিখবো, এই লেখাটার নাম কি? এসইউতে অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, আমি একটু লিখি, ধরেন সাকিব আল হাসান, দেন এই যে এটা শুরু করছিলাম না এখানে, এটা এখানে ক্লোজ হবে। দ্যাটস ইট। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলো হচ্ছে HTML ট্যাগ, এবং এটা যদি আমরা HTML এ লিখতাম, ধরেন এটা একটা HTML লিঙ্ক, এটা যদি আমি ব্রাউজারে শো করি, তাহলে দেখবেন যে শুধু আমরা কি দেখতে পাবো? সাকিব আল হাসান এই শব্দটা দেখতে পাবো, এবং এটা ক্লিকেবল। সো আমরা যদি এই সাকিব আল হাসানের নামে ক্লিক করি, দেন এই example.com এ চলে যাবে। ক্লিয়ার সবাই? ওকে। না, অন্য সাইটে আপনাকে যখন লিঙ্ক দিবে তখন এভাবে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিঙ্ক। সো সাকিব আল হাসানকে সে জাস্ট ব্লক করে এই লিঙ্কটা অ্যাড করে দিবে। দ্যাটস ইট। এটা ওয়ার্ডপ্রেসে করা খুব সহজ, একটা লিঙ্ক দেওয়া খুব সহজ। আপনাদের যদি পার্সোনাল ব্লগ থাকে, এই জন্য আমি বলছি যে সবাই একটা করে ব্লগ বানাবেন, তাতে এই লিঙ্কটা আপনি বাসায় যা আজকেই প্র্যাকটিস করতে পারবেন যে অন্য সাইটকে কীভাবে লিঙ্ক দেওয়া হয়। ধরেন আপনি সাকিব আল হাসান পারলেন, আপনি উইকিপিডিয়াকে একটা লিঙ্ক দিলেন, কীভাবে দিবেন? আমি ওয়ার্ডপ্রেসে একটা লাইভ দেখাতে পারি আপনাদেরকে। ধরেন আমার সাইটে ঢুকি, ওয়ার্ডপ্রেসে বা যে কোনো CMS এ লিঙ্ক দেওয়া খুব সহজ। ধরেন নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করবো আমি, হ্যাঁ, অ্যাড নিউ। তো এখানে দিলাম যে টপ 10 অলরাউন্ডার্স। হ্যাঁ, এখানে কে কে আছে? সাকিব আল হাসান, 2 নম্বর হচ্ছে অ্যাঞ্জেলা ম্যাথস, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো সাকিব আল হাসানকে আপনি একটা লিঙ্ক দিবেন, তাই না? এটা ধরেন অন্য কারো সাইট যে আপনাকে একটা লিঙ্ক দিবে। আপনার সাইটে একটা লেখা আছে অলরেডি, সাকিব আল হাসানের একটা কন্টেন্ট আছে। তো ধরেন আপনার সাইটটা কি example.com না? তো এখানে জাস্ট এই লিঙ্কটা ব্লক করবেন, ব্লক করার পরে ইনসার্ট, এখানে ইউআরএলটা জাস্ট লিখে দিবেন example.com। তো এটা যদি আমরা দেখতে চাই, আসে নাই? আচ্ছা, এটা প্রিভিউ করি দেখি। না, সেভ না করলেও আসার কথা। এই যে এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান, এই লিঙ্কটা ক্লিকেবল। সো আমি যদি এটা ক্লিক করি, দেখেন example.com এ চলে আসছে।
ক্লিয়ার? সো আমাকে যখন এই যে এই ওয়েবসাইটটা আমাকে একটা লিঙ্ক দিছে, তাই না? আমার সাইটটা যদি example.com হয়, তো এখান থেকে আমাকে একটা লিঙ্ক দিছে না? এখানে ক্লিক, এই যে এটা একটা লিঙ্ক, তাই তো? এই লিঙ্কটা কোথায় যাচ্ছে? আমার ওয়েবসাইটে যাচ্ছে, example.com এ যাচ্ছে। সো এখান থেকে আমি একটা ব্যাকলিংকস পেলাম এই সাইটের জন্য। তার মানে এখান থেকে একটা লিঙ্ক দেওয়া মানে হচ্ছে সে আমাকে রিকমেন্ড করতেছে, একটা ব্যাকলিঙ্ক আমি পাচ্ছি। ক্লিয়ার? ব্যাকলিঙ্ক ব্যাপারটা তো ক্লিয়ার নাকি? ওয়েল, ব্যাকলিঙ্কিং এর পরে আমরা যেটা শিখবো অ্যাঙ্কর টেক্সট। আর এইচটিএমএল সাইট, আচ্ছা, এইচটিএমএল এসটিএমএলটা যেটা, ধরেন এই যে আমি এখানে সরাসরি লিখে ফেললাম সাকিব আল হাসান থেকে ব্লক করে এখান থেকে লিঙ্ক দিয়ে দিলাম, কিন্তু আমরা এটা না করে সরাসরি এই টেক্সটে যায় এসটিএমএলও লিখতে পারি। দেখেন এসটিএমএল আমরা যা লিখছি সেটাই আছে। ক্লিয়ার? এটা যদি বড় করি, টেক্সটে গেলে অটো চলে আসবে। হ্যাঁ টেক্সটে গেলে অটো চলে আসবে। এখন দেখেন এই যে শব্দটা সাকিব আল হাসান, আমরা শুধু এটুকুই দেখতে পাচ্ছি এখানে, তাই না? এই শব্দটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, মানে লিঙ্কের উপরে যে শব্দটা থাকবে, এই সাকিব আল হাসান শব্দটা থেকে আমি একটা লিঙ্ক পাইছি, তাই না? ব্যাকলিঙ্ক পাইছি। অতএব এই সাকিব আল হাসান হচ্ছে আমার জন্য একটা অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট লেখা যায় এখানে, অ্যাঙ্কর টেক্সট। এর নাম এরকম, অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট এবং ব্যাকলিংকস এই জিনিসটা বুঝতে পারছি আমরা? পিছনে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ সে রিকোয়েস্ট করলেই দিবে না। ধরেন আপনি যে ওই সাকিব আল হাসানের example.com যে আর্টিকেলটা লিখছেন, ওই আর্টিকেলটা মোটামুটি বেশ সাজানো গুছানো, মোটামুটি বেশ ইনফরমেটিভ হতে হবে, যাতে মানুষ আপনাকে লিঙ্ক দেয়, ইচ্ছাকৃতভাবেই লিঙ্ক দেয়। হ্যাঁ এমনি দিবে, কারণ আছে। কারণ হচ্ছে আপনি না, আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না, এটা মানুষের ইউজার নেভিগেশনের জন্যই দিবে, ইউজাররা যাতে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের সাইট কি? ক্লায়েন্টের সাইট মানে হচ্ছে আপনার সাইট। ওকে, আপনি ওই সাইটের কন্টেন্টকে ওইভাবে সাজাবেন যাতে মানুষ একটা লিঙ্ক দেয়, এটা হচ্ছে এক নম্বর শর্ত। ব্যাকলিঙ্কিং করার তো আরও অনেক ওয়ে আছে, ঠিক আছে? সো এটাই যে আমরা সবসময় এভাবেই আমরা লিঙ্ক পাবো, মানুষ আপনাকে লিঙ্ক দিবে, ব্যাপারটা এরকম না। লিঙ্ক আমরা আরও অনেকভাবে আনবো। ধরেন আমাদের একটা প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক থাকবে, নিজেদের ব্লগ থাকবে, আলাদা আলাদা আইডেন্টিটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিবিএন। হ্যাঁ, ওখান থেকেও আমরা লিঙ্ক নিয়ে আসবো। বিভিন্ন জায়গা থেকে ব্লগ কমেন্টিং করে আমরা লিঙ্ক নিয়ে আসবো। ইউটিউবে একটা ভিডিও শেয়ার করব, ওই ডেসক্রিপশন থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ধরেন ফেসবুক, টুইটার, এগুলো থেকে শেয়ার করেও আমরা একটা লিঙ্ক নিয়ে আসবো। সো ব্যাকলিঙ্কিং করা শুধু এই একটা মেথড না, আমি জাস্ট একটা দেখালাম আপনাদের ব্যাকলিঙ্কটাকে বোঝানোর জন্য। বাট আমরা যখন ব্যাকলিঙ্কিং করা শুরু করব, দেন দেখবেন যে দেয়ার আর থাউজেন্ড অফ ওয়েজ টু আর্ন ব্যাকলিঙ্কস। অ্যাঙ্কর টেক্সট আবার বুঝাবো। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে, ধরেন কেউ যখন আপনাকে একটা লিঙ্ক দিবে, লিঙ্ক তো শুধু শুধু সরাসরি লিঙ্কটা পেস্ট করবে না, লিঙ্কের উপর একটা লেখা থাকবে, তাই না? একটা নাম থাকবে বা একটা কিছু থাকবে যেখানে ক্লিক করলে আপনার এখানে আসবে। ওই যে নাম লেখা বা যে শব্দটা থেকে ক্লিক করে আপনার এখানে আসবে, ওই শব্দটাই অ্যাঙ্কর টেক্সট। যেমন এখানে সাকিব আল হাসানে ক্লিক করলে আমরা এখানে চলে যাচ্ছি,
তো সাকিব আল হাসান হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর, হ্যাঁ ওইটা হচ্ছে একটা HTML লিঙ্ক। মানে আমরা এখানে সাকিব আল হাসান ক্রিয়েট করলাম না, তো এখানে তো আমার ম্যানুয়ালি এটা বানাইতে হতো, হাবিজাবি লিখতে হতো, কিন্তু ওয়ার্ডপ্রেসে এটা আমরা খুব ইজিলি মানুষ করতে পারি। জাস্ট খালি লিঙ্কটা ব্লক করে দেখায় আপনাকে। ধরেন অ্যাঞ্জেলা ম্যাথস, হ্যাঁ এটা যদি আমার অ্যাঙ্কর টেক্সট কেউ বানাইতে চায়, অ্যাঞ্জেলা ম্যাথস এই লিঙ্কটা ব্লক করবে, দেন এখানে একটা অপশন আছে ইনসার্ট এডিট লিঙ্ক, এখানে ক্লিক করে সে যদি ইউআরএলটা দিয়ে দেয়, দেন সে আমার সাইডে চলে আসবে। ক্লিয়ার? অ্যাড লিঙ্ক দেখেন অ্যাঞ্জেলা ম্যাথসটা লিঙ্কে ক্লিকেবল হয়ে গেছে। এই যে অ্যাঞ্জেলা ম্যাথস, এটা এখন একটা অ্যাঙ্কর টেক্সট। আর এই অ্যাঙ্কর টেক্সট কী হবে, আপনি যখন ব্যাকলিঙ্কিং করবেন, এখানে আপনি যে কিওয়ার্ডটা প্রমোট করতে যাচ্ছেন, ওই কিওয়ার্ড হবে আপনার অ্যাঙ্কর টেক্সট। আপনার সাইটটা যেটা নিয়ে হবে সেটা হবে অ্যাঙ্কর টেক্সট। এটা আমরা আস্তে আস্তে বুঝবো, একদিনে এত প্রেশার নিয়ে লাভ নাই, জাস্ট খালি সিস্টেমটা বুঝবো। হ্যাঁ নফলো, আচ্ছা এটা বুঝাবো। ধরেন এটা একটা সিম্পল একটা লিঙ্ক, হ্যাঁ সিম্পল লিঙ্ক। এখন আমরা যদি এখানে আরেকটা HTML ট্যাগ ইউজ করি, রেল ইকুয়ালস টু নফলো, দেন এটা একটা নফলো ট্যাগ। এখন নফলো ট্যাগ কি? হ্যাঁ আচ্ছা নফলো জিনিসটা ধরেন এখানে আমি নফলো দিলাম, হ্যাঁ নফলো দেওয়ার পরে যেটা হলো, আমি এই লিঙ্কে ক্লিক করে এখানে যাইতে পারবো, ঠিক আছে, কিন্তু গুগল এটা ফলো করবে না। ক্লিয়ার? গুগল ফলো করবে না মানে একটা ব্যাকলিঙ্ক সে কাউন্ট করবে না, একটা ভোট সে কাউন্ট করবে না। গুগলকে ফলো না করার জন্য নফলো করলে ভালো না, করলে তার সাইডে নফলো যদি দেয়, ধরেন আমার সাইড থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক দিবেন, আমি যদি এখানে আপনাকে একটা ব্যাকলিঙ্ক দেই, ব্যাকলিঙ্ক দেওয়ার পরে নফলো লাগাই দিই, আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি শুধু ইউজার এখান থেকে এখানে যাইতে পারতেছে, ইউজারের লাভ হচ্ছে, কিন্তু আপনার কোনো লাভ হচ্ছে না। ক্লিয়ার? এটা হচ্ছে নফলো। আর নফলো ছাড়া যত লিঙ্ক আছে সব ডফলো। ডফলো অনেকে হয়তো এখানে বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কি। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পারি। এই যে সোর্স কোড, ধরেন এটা যদি আমি সোর্স কোড দেখতে চাই, কন্ট্রোল ইউ দিলে দেখবেন যে এই লিঙ্কটা নফলো করা। না বিষয়টা এটাই, লাভটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সোর্স পেজ। এখানে দেখেন সাকিব আল হাসান, এটা ডফলো আছে, যদি নফলো দেয় এখানে নফলো লেখাটা আসবে, ঠিক আছে। দেন আপনি কন্ট্রোল F দিয়ে শুধু নফলো খুঁজবেন, এখানে নফলো। ক্লিয়ার? নফলো দিলে এখানে কোন কোন লিঙ্কের পাশে নফলো শব্দটা আছে সেটা খুঁজে বের করে ফেলতে হবে। কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা অ্যাঙ্কর টেক্সট বুঝলাম, ব্যাকলিঙ্ক বুঝলাম, কিওয়ার্ড বুঝলাম, ব্ল্যাক হেড গ্রে হেড হাবিজাবি বুঝলাম। এখন আসি পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক জিনিসটা কি? পেজ র্যাঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটকে গুগল কতটুকু ভ্যালু দেয়, তার মানদণ্ড, এবং এই ভ্যালুটা শুরু হয় 0 থেকে 10 পর্যন্ত। এখানে হচ্ছে মানদণ্ড উল্টা। ধরেন একটা ক্লাসের ভালো ছাত্র বা ভালো ছাত্রী আমরা কিভাবে বুঝি, যার রুল 1 না, যার রুল 1 সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রী, যার রুল নং 2 সে একটু কম ভালো ছাত্র, যা 3, 4 এইভাবে, তাই না? তো গুগল পেজ র্যাঙ্ক ঠিক এই সিস্টেমে কাজ করে, কিন্তু উল্টা। আমরা সবচেয়ে ভালোটাকে নাম্বার দিই 1, ক্লাসের রুল নাম্বার 1, হ্যাঁ। আর এখানে গুগল সবচেয়ে ভালো সাইটটাকে দেয় কত? 10, হ্যাঁ 0 থেকে 10 পর্যন্ত মানদণ্ড। যে ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র, হ্যাঁ টুইটার আছে, টুইটার ফেসবুক,
টুইটার মনে হয় 10, ঠিক আছে? সো এরকমই যে ক্লাসের সবচেয়ে যে খারাপ ছাত্র গুগলের চোখে, তাকে সে কত দিবে? 0, ঠিক আছে? 0 থেকে 10 পর্যন্ত, 0, 1, 2। যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনার সাইটের প্রথমে কোনো পেজ র্যাঙ্কই থাকবে না, 0ও থাকবে না। তো কয়েক মাস কাজ করার পরে সেটা প্রথমে হবে 0, ঠিক আছে? আরও কয়েকদিন কাজ করবেন, কিছু ব্যাকলিঙ্ক পাবেন, আপনার কন্টেন্টগুলো ভালো হবে, দেন পেজ র্যাঙ্ক আস্তে আস্তে বাড়বে, 0 থেকে 1, 2, 3, এভাবে যত বেশি হয় তত বেটার। যদি দেখেন একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক 5, তার মানে মনে করবেন যে এই ছাত্রটা মোটামুটি ভালো, এভারেজ। এবং পেজ র্যাঙ্ক 5 পাইতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, মোটামুটি 1 বছর 2 বছর সময় লাগতে পারে। ওকে, হ্যাঁ, এত সময় লাগে, কারণ পেজ র্যাঙ্কটা খুব স্লোলি আপডেট হয়। এবং একটা সাইটের পেজ র্যাঙ্ক কত সেটা আমরা খুঁজে বের করব কীভাবে? বিভিন্ন অনলাইনে বিভিন্ন টুল আছে, যেমন PR চেকার। আমরা একটা দেখি, prchecker.info, এটা লিখে নিতে পারেন, prchecker.info। পিছন থেকে দেখা যাচ্ছে PR চেকার? হ্যাঁ, আচ্ছা, আমি লেখা দিই। prchecker.info। এখানে ধরেন আমরা যদি ফেসবুকের পেজ র্যাঙ্ক চেক করতে চাই, তাহলে কি করবো? আমরা এখানে লিখবো facebook.com, দেন চেক PR। এখানে একটু ক্যাপচা দিবেন, XVGZ4। আচ্ছা, আমার কোডটা ঠিক হয় নাই, আবার দিই। It SUA এবার হওয়ার কথা, তাই না? হ্যাঁ, 9 of 10 মানে 10-এর মধ্যে তার ভ্যালু কত? 9। হ্যাঁ, হ্যাঁ, ব্রাউজারে বিভিন্ন এক্সটেনশন আছে, মোজিলা ফায়ারফক্সের বা ক্রোম এক্সটেনশন আছে, অ্যাড করে নিতে পারেন। ওকে, ধরেন আমাদের ডেভস্টিম, ডেভস্টিমের পেজ র্যাঙ্ক মনে হয় 1। GYH10। হ্যাঁ, এভাবে আপনাদের নিজেদের সাইটগুলো চেক করে নিতে পারেন যে একটা ওয়েবসাইটের PR কেমন থাকে। তো পেজ র্যাঙ্কটা কি আমরা ক্লিয়ার? ওকে, ওয়েবসাইট এজ মানে একটা ওয়েবসাইটের বয়স কত, একটা ওয়েবসাইটের বয়স কত সেটা আমরা কিভাবে খুঁজে বের করব? কারো কোনো আইডিয়া? একটা টুল আছে, যে টুলটার নাম হচ্ছে ho.is, এটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারি। আরেকটা দিয়েও দেখা যায়, বিভিন্ন টুল আছে যে যেটা ইউজ করে, ho.is, এটা। তো আমরা একটা দেখি যে একটা ওয়েবসাইটের বয়স কত, ho.is। হ্যাঁ, আচ্ছা, একটা ডোমেন দিয়ে ধরেন devsteam.com।
এখানে দেখেন 2012 সালের মার্চে এটা রেজিস্টার করা। ওকে, 2017 সাল পর্যন্ত এটার এক্সপায়ারি ডেট। তাহলে এটা কি চলে 2015, তাই না? 12, 13, 14, 15, মোটামুটি 4 বছর বয়স, তাই না? 4 বছরের কিছু বেশি। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের বয়স খুঁজে বের করে ফেলতে পারি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অথরিটি। অথরিটি মানে কি একটা ওয়েবসাইটের? হ্যাঁ, সরি, ওয়েবসাইটের মালিক যে, ওয়েবসাইটের মালিক যে তার আর কিছু। একটা ওয়েবসাইটের অথরিটি মানে কি? কি আপু? হ্যাঁ, আচ্ছা, একটা ওয়েবসাইটের অথরিটি মানে হচ্ছে, এক্সকিউজ মি, ওয়েবসাইটের অথরিটি কি? হ্যাঁ, আচ্ছা, একটা ওয়েবসাইটের অথরিটি হচ্ছে ওই ওয়েবসাইটটা কতটুকু শক্তিশালী। আচ্ছা, কতটুকু পাওয়ার আছে ওই ওয়েবসাইটটা। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটটার, একটা ওয়েবসাইট কতটুকু শক্তিশালী সেটা আমরা কিভাবে বুঝবো? অনেক কিছু দেখে, জাস্ট একটা লিস্ট দিয়ে আমি। হ্যাঁ, একটা ওয়েবসাইটের অথরিটি বুঝবো কিভাবে? রিকোয়ারমেন্টস। হ্যাঁ, একটা ওয়েবসাইটের অথরিটি আমরা বিভিন্নভাবে বুঝবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে পেজ র্যাঙ্ক, ডোমেইন এজ, নাম্বার অফ ব্যাকলিংস। নাম্বার অফ ব্যাকলিংস মানে হচ্ছে ভোট। হ্যাঁ, ব্যাকলিংস। অ্যালেক্সারম ইজ নট অ্যান ইস্যু, ঠিক আছে? মোটামুটি এই কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে একটা পেজের বা একটা ডোমেনের বা একটা ওয়েবসাইটের অথরিটি কেমন। জি, না, এটা মোটামুটি সব কিছু ইম্পর্টেন্ট। এখানে কোনো অর্ডারে আমি সাজাই নাই, জাস্ট খালি যখন যেটা মনে আসছে। হ্যাঁ, ট্যাকটিক্যাল অ্যানালিসিসের সময় এগুলো লাগবে। ইভেন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখনও লাগবে। ওকে, পেজ র্যাঙ্ক কি আমরা তো জানি না, ডোমেন এজ কি সেটাও আমরা জানি। পেজ র্যাঙ্ক যত ভালো হয় একটা ওয়েবসাইটের অথরিটি তত বেটার। ডোমেন এজ যত বেশি হবে একটা ওয়েবসাইটের অথরিটি তত বেশি হবে। নাম্বার অফ ব্যাকলিংস যত বেশি হবে, ভোট যত বেশি হবে, একটা ওয়েবসাইটের অথরিটি তত ভালো হবে। আচ্ছা, নাম্বার অফ ইন্ডেক্স পেজেস, একটা ওয়েবসাইটে যত বেশি কন্টেন্ট থাকবে ওই ওয়েবসাইটটা তত বেশি শক্তিশালী। ক্লিয়ার? নাম্বার অফ ইন্ডেক্স পেজ তো আসলে
পেজ ইন্ডেক্স, সেটা হ্যাঁ, গুগলে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে এবং গুগলে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে সেটা বের করবো কিভাবে। পেজ ইন্ডেক্স অটো হয়, তবে কিভাবে যদি জোর করে করাইতে হয় সেটা আমরা শিখবো। সাইট ম্যাপ দিয়ে কিভাবে কি করতে হয়, সাইট ম্যাপ বা ওয়েবসাইট ফেচ করা। পেজ পেজ মানে হচ্ছে ওয়েবসাইটের পোস্ট। হ্যাঁ হ্যাঁ, যত বেশি পোস্ট বাড়বে তত বেশি নাম্বার অফ ইন্ডেক্স পেজেস বাড়বে। ধরেন একটা আনলিমিটেড, দেয়ার ইজ নো লিমিটেশন। স্ট্যান্ডার্ড এসইওর জন্য অ্যাটলিস্ট 20টা 30টা পেজ দিয়ে আপনি শুরু করবেন। পেজ মানে হচ্ছে এখানে পোস্ট, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট খালি পেজ দিয়ে একসাথে সবকিছু বোঝাচ্ছি আর কি। কিন্তু এখানে কন্টেন্ট, শুধু পেজ না কন্টেন্ট, যদি কন্টেন্ট বলি তাহলে মনে হয় ভালো বুঝবে, তাই না, যাতে 20টা কন্টেন্ট ইন্ডেক্সড হয় এরকম। এক্স্যাক্টলি ওইটা না, না ওরকম না, অ্যাবাউট পেজ না, ওরকম না। পোস্টও আপনার এক প্রকার ইন্ডেক্স পেজ। হ্যাঁ, তো আমরা একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স সেটা আমরা দেখবো কিভাবে। তার কোনো আইডিয়া? যারা অলরেডি এসইও জানেন হালকা পাতলা। হ্যাঁ, কোর্স করে আসছেন এরকম একজন বলেন যে একটা মানে ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স সেটা আমরা দেখবো কিভাবে। সেটাই তো, কিভাবে দেখব। আচ্ছা আমরা একটু দেখি, এটা খুবই সহজ। আমরা জাস্ট একটা সার্চ প্যারামিটার ইউজ করব গুগলে। হ্যাঁ, ধরেন প্রথমে গুগলে গেলাম আমরা, google.com। দেন আমরা ডেভ স্ট্রিমের কতগুলো পেজ ইন্ডেক্স আছে সেটা খুঁজে বের করব। কিভাবে করব? হ্যাঁ, সাইট লিখবো আমরা প্রথমে, সাইট, দেন কোলন দিব একটা। তার মানে কি, সাইট কোলন, দেন যে ওয়েবসাইটের ইন্ডেক্স পেজ আপনি চেক করতে চান কোনটা, যেমন devstream.com, দেন এন্টার দিবেন। এখানে দেখেন 303টা পেজ ইন্ডেক্স। ক্লিয়ার? খুবই সহজ তাই না? একটা যে কোনো ওয়েবসাইটের কতগুলো ইন্ডেক্স পেজ আছে সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, এখন ধরেন আমাদের যে ওয়েবসাইট আছে যেখানে আপনারা ভিডিও টিউটোরিয়াল পড়েন, এটার কতগুলো পেজ ইন্ডেক্সড? মোটামুটি 56টা পেজ ইন্ডেক্সড। হ্যাঁ, অটোমেটিকলি নেওয়া নেয় বা অনেক সময় নেয় না, কিছু সময় লাগে, তবে ম্যাক্সিমাম টাইম 95% অটোমেটিকলি, যদি আপনি robots.txt দিয়ে এটা ব্লক না করে থাকেন। ঠিক আছে, এটার মানে আলটিমেট সময় নাই, এমন হতে পারে একদিনে হয়, অনেকে 1 ঘন্টার ভিতরে হয়, 5 মিনিটের ভিতরে হয়। আপনি যখন একটা সাইটে নিয়মিত কন্টেন্ট দিতে থাকবেন, সে 2-3 সেকেন্ডের ভিতরে ইন্ডেক্স করে দেবে, কারণ গুগল এখন রিয়েল টাইম ইন্ডেক্স করে, রিয়েল টাইম পোস্ট দেওয়ার সাথে সাথে ইন্ডেক্স করে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইনস্ট্যান্ট, কারণ রোবট এসে বসে থাকে ওখানে যে কখন একটা কন্টেন্ট দিবে। আচ্ছা, আমরা কি যেন পড়তেছিলাম, কোয়ালিটি অফ কন্টেন্টস। কোয়ালিটি অফ কন্টেন্টস কি, আমরা যদি আমরা সাধারণ জ্ঞানে এটা একটু চিন্তা করি। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমার সাইট হলো আপনার suhendrana.org। এইগুলা pimpa.suhendrana.org, দেখি আপনি বানাইছেন? পিম্পা কি? আপনার সাইটে মনে হয় কেউ একটা সাবডোমেন বানাইছে যেটাতে অনেক কিছুই আছে, হয়তো সাইটটা কোনোভাবে হ্যাক হয়েছে বা এরকম কিছু। আচ্ছা, এটা পরে দেখবো। আমি ক্লাসে ফিরে আসি। একটা কন্টেন্টের কোয়ালিটি কি দিয়ে আমরা বুঝি? কন্টেন্টটা কতটুকু ভালো, মানে গুগলে একজন সার্চ করে সে কন্টেন্টটা আসলে দেখতে পাচ্ছে, মানে কন্টেন্টটা তার উদ্দেশ্যটা ফুলফিল করতে পারছে কিনা। ধরেন আপনি
গুগলে সার্চ দিলেন যে হাউ টু রিমুভ ভাইরাসেস ফ্রম মাই কম্পিউটার। ওকে, তো এটা দেওয়ার পরে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে স্টেপ বাই স্টেপ সে দেওয়া আছে যে প্রথমে আপনি কম্পিউটারে এই ফোল্ডারে যান, এই ফোল্ডারে যায় এই একটা শর্টকাটটা খুঁজে বের করেন, যদি এটা না থাকে দেন এই ফোল্ডারে যান, এই ফোল্ডারে যায় এইভাবে ম্যানুয়ালি আপনি ভাইরাস দূর করতে পারেন। যদি ম্যানুয়ালি না করতে চান দেন বিভিন্ন সফটওয়্যারের লিঙ্ক দেওয়া থাকলো যে এই সফটওয়্যার দিয়ে আপনি ইউজ করতে পারেন, এই সফটওয়্যার দিয়ে আপনি ভাইরাসটা রিমুভ করতে পারেন। তার মানে আপনার উদ্দেশ্যটা ফুলফিল হলো, দ্যাটস এ কোয়ালিটি কন্টেন্ট। এখন কন্টেন্টটা যদি ছোটও হয় কোনো সমস্যা নেই। আবার এইটুকু জিনিসের জন্য আপনার 1000 ওয়ার্ডের কোনো আর্টিকেল লেখার দরকার নেই, তাই না? কীভাবে একটা কম্পিউটার থেকে ভাইরাস রিমুভ করবে তার জন্য 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখার দরকার আছে কি? নাই। এই জন্যেই মানে আপনার টাইটেলের সাথে যাতে কন্টেন্টের মিল থাকে, যে রেজাল্ট মানে একজন ইউজার গুগলে সার্চ করে এসে আপনার সাইটে যাতে ওই কন্টেন্টটা ঠিকঠাক মতো পায়। যদি পায় দেন ইটস এ গুড কোয়ালিটি কন্টেন্ট, যদি না পায় দেন ইটস এ জাঙ্ক কন্টেন্ট বা থিন কন্টেন্ট। ক্লিয়ার? তো এইরকম কন্টেন্ট আমাদের সাইটে থাকতে হবে। যদি থাকে, যত বেশিবার থাকবে আমার সাইটের অথরিটি তত বাড়বে। রেসপন্সিভ মানে কি? এক্স্যাক্টলি, একটা ওয়েবসাইট দেখবেন যে আমরা যদি বিগত আরও 3-4 বছর আগের ওয়েবসাইটগুলো দেখি, দেখবেন যে ওরা ডেস্কটপে একরকম, ডেস্কটপে যেরকম মোবাইলেও ওই রকম। তার মানে ডেস্কটপে অনেক বেশি ইমেজ লোড হয়, ডেস্কটপের সাইজটা এরকম থাকে, অনেক বড় থাকে। সো আপনি যদি ওই সেম সাইটটা মোবাইলে দেখতে চান দেখবেন জুম করে দেখতে হয়, তাই না? জুম করে এ পাশ অনেক বেশি ডিস্টার্বিং। তার মানে ওই ওয়েবসাইটগুলো রেসপন্সিভ না। রেসপন্সিভ মানে হচ্ছে একটা ওয়েবসাইট আপনি হয়তো বা সেটা ম্যাকবুক থেকে ব্রাউজ করলে ম্যাকবুকের মতো হয়ে যাবে, উইন্ডোজ পিসি থেকে ব্রাউজ করলে উইন্ডোজের মতো, ফোন থেকে ব্রাউজ করলে ফোনের মতো একটা ফরম্যাটে চলে আসবে, ট্যাবলেট থেকে ব্রাউজ করলে ট্যাবের মতো হয়ে যাবে, তাই না? সো একটা ওয়েবসাইট, সেম ওয়েবসাইট ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট রকম যদি শো করে তাহলে ইটস এ রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইটগুলো গুগল খুব প্রিফার করে এবং সাজেস্ট করে যে তোমরা রেসপন্সিভ ওয়েবসাইট বানাও। ওকে, আর আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমরা যারা ব্লগিং করব বা ওয়েবসাইট বানাবো, বর্তমানে প্রায় 99% থিমই রেসপন্সিভ, বাজারে যে থিমগুলো পাওয়া যায়। সো ওই রেসপন্সিভ থিম দেখে আমরা একটা ইনস্টল করে নিলেই হলো, ওটা যে কোনো ডিভাইসে তার ডিভাইসের মতো হয়ে যাবে। ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপেরিয়েন্সেস মানে কি? আর হ্যাঁ, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, দেখতে কেমন ইউজার ইন্টারফেস। আর ইউজার এক্সপেরিয়েন্স, হ্যাঁ সে কতটা কমফোর্টেবল ফিল করে ওয়েবসাইটে ঘুরতে। ধরেন আমি একটা মেনুতে ক্লিক করলাম, সে মেনুতে না যায় ফুটারে চলে গেল, ঠিক আছে? এরকম হয় কিন্তু অনেক সময়, তাই না? তো এই ধরনের ওয়েবসাইটগুলো সাধারণত গুগল পিছনে রাখে, ওদেরকে কখনো র্যাঙ্ক করে না। সো ইউজার এক্সপেরিয়েন্স এবং দেখতে যাতে সুন্দর হয়, ক্লিন হয়, এবং ইউজার গুগলে সার্চ যেটা করছে সেটা যাতে পারফেক্টলি সাইটে দেখতে পারে। ধরেন যে এখানে অ্যাড বসালেন, এখানে অ্যাড বসালেন, নিচে সব জায়গায় অ্যাড দিয়ে যদি ভরে রাখেন, দেখা যাচ্ছে সব জায়গায় অ্যাড দেওয়া কিন্তু কন্টেন্ট আর খুঁজে পাচ্ছে না। এরকম হয় না অনেক সময়? আমরা দেখি প্রায়। তো এই সাইটগুলো কিন্তু আস্তে আস্তে গুগল র্যাঙ্ক থেকে বাদ দেওয়া যায়, এগুলো করা যাবে না। ইউজার ইন্টারফেস দেখতে সুন্দর এবং এক্সপিরিয়েন্সে যাতে ইজিলি নেভিগেট করতে পারে, এক পেজ থেকে আরেক পেজ সার্চ করতে পারে কোনো কিছু, মানে ইউজাররা যাতে সহজে এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারে এবং ইনফরমেশনটা ঠিকঠাক মতো পড়তে পারে। ওকে, এগুলো হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সেস। সো এই জিনিসগুলো আমাদের সাইটে অবশ্যই মেনটেন করতে হবে। আর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, যদি দেখি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ব্যানার দিয়ে ভরা, অ্যাড দিয়ে ভরা, লোড হয় খুব দেরিতে, তারপর হচ্ছে ইউজাররা এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করতে মানে খুঁজে পাচ্ছে না যে কোন জায়গা থেকে মেনু, কোন জায়গা থেকে আরেক পোস্টে যাবে, দেন আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করবো যে তোমার সাইটের তো ইউআই ইউএক্স ভালো না। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সেস। সো ক্লায়েন্টকে আমরা সাজেস্ট করবো যে তোমার তো ইউআই ইউএক্স ভালো না, সো ইউ শুড চেঞ্জ ইট। এগুলোও কিন্তু আমাদের এসইওর একটা বড় একটা অংশ।
সোশ্যাল সিগন্যাল মানে কি? কোনো একটা ওয়েবসাইটের পোস্ট বা কন্টেন্ট সোশ্যালে কতটা অ্যাক্টিভ। এক্স্যাক্টলি, সোশ্যালে আপনার কন্টেন্টটা কতটুকু অ্যাক্টিভ। ধরেন আপনার কন্টেন্টটা ফেসবুকে অনেকবার শেয়ার হয়েছে, টুইটারে শেয়ার হয়েছে, লিঙ্কডইনে অনেকবার শেয়ার হয়েছে, তার মানে কি গুগল কি দেখবে? গুগল দেখবে এই কন্টেন্টটা যেহেতু ফেসবুকে এতবার শেয়ার হয়েছে, গুগল প্লাসে এতবার শেয়ার হয়েছে, টুইটারে এতবার টুইট হয়েছে, তার মানে কন্টেন্টটা আসলেই ভালো। ঠিক আছে? সো মানুষজন সোশ্যাল অ্যাক্টিভিটিস খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এসইওতে। আপনার দেখবেন মাঝে মাঝে দেখবেন কোনো সাইটের কোনো ব্যাকলিংকস নাই, কিন্তু সোশ্যাল শেয়ার অনেক বেশি, ওই সাইটটা দেখবেন র্যাঙ্কে পাবেন খুব ভালো, র্যাঙ্কে টপে থাকবে ওই সাইট। কারণ কি? তার সোশ্যাল সিগন্যালটা বেশ স্ট্রং। ওকে, সো একটা সাইটের যত বেশি স্প্রেড সাইটটা, এই সাইটের সোশ্যাল সিগন্যাল স্কোর তত ভালো। এবং এগুলো নিয়ে আমাদের একটা সাইটের অথরিটি হয়। ক্লিয়ার? এসইও স্কোর হচ্ছে বিভিন্ন টুলস এসইও স্কোর দেয়, যেমন এসইও মজ, এসএম রাশ। ওকে, তা এই ধরনের বিভিন্ন টুলগুলো তাদের নিজস্ব একটা এসইও স্কোর দেয় যে এই সাইটের স্কোর কত, 100তে সে কত পায়, 40, 50 না 80। এই স্কোরগুলো দেখে আমরা একটা সাইটের ওভারঅল একটা আইডিয়া নিতে পারি যে এই সাইটের এসইওটা মোটামুটি, এটার এসইও অপটিমাইজ বেশ ভালোভাবে অপটিমাইজ করা। বা একটা সাইটের স্কোর যদি লো হয় 10, 15, 5, তাহলে মনে করবেন এই সাইটে কোনো এসইও করা হয়নি। ক্লিয়ার? তো এই যে অ্যালেক্সা র্যাঙ্ক আসলে যেই সাইটের ভিজিটর বেশি, ওই সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক তত ভালো, তাই না? এসইও স্কোরটা চেক করে একটু দেখান। এসইও স্কোরটা ধরেন যে কোনো সাইট অডিট চলে গেলে পাওয়া যাবে। ধরেন ওর্যাঙ্ক, হ্যাঁ, orank.com। এই যে যেমন এটা example.com, এটা স্কোর কত? 80.5। ওকে, হ্যাঁ, কি বললেন? 100 মধ্যে না? 100-র মধ্যে। এখন আপনার এখানে জাস্ট খালি একটু সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনি 14 দিন ফ্রি ট্রায়াল পাবেন। আমার সাইন আপ করতে অনেক সময় লাগবে, আমি এটা দেখাচ্ছি না, কিন্তু আপনারা বের করতে পারবেন না। জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ করার পরে এখানে একটা বক্স আসবে, যে বক্সে আপনার ওয়েবসাইটটা দিবেন, দেওয়ার পর এন্টার, বাকিটা সে নিজে অ্যাক্সেস করে দেবে যে এই ওয়েবসাইটে স্কোর কত। জি হ্যাঁ, না, এটা তো একটা উদাহরণ দেওয়ার জন্য আমি যে এরকম example.com দিয়ে উদাহরণ দিচ্ছি, এই সাইটটাও আপনাকে example.com দিয়ে একটা উদাহরণ দিচ্ছে। ওই সাইটটা তো আমার না, example.com আসলে কোনো সাইটই না। এটা কোনো সাইট না, এটা বিভিন্ন সময় মানুষজন এক্সাম্পল নেয় এটা দিয়ে। ঠিক আছে? সো আপনার যদি একটা ব্লগ থাকে, যেমন ওই যে আপনার যে ব্লগ স্পটে যে ডোমেইনটা খুলছেন বা ব্লগারে সে বা ওয়ার্ডপ্রেসে, সেটা আপনি চেক করতে পারেন এখানে যে এসইও স্কোর কত। না, সবার জন্য এক হবে না তো। হ্যাঁ, না, এটা না, সেটা হচ্ছে আপনার মোজ, ওরেঙ্ক, এগুলো সিমিলার কাইন্ড অফ টুলস। মোজও তো একটা টুল, তাই না? ওরা কি করে, ওরা এইসব জায়গা থেকে তথ্য নেয়। ওরা স্কোরটা কিভাবে দেয়? ওরা স্কোরটা দেয় যে এগুলো দেখে, যে পেজ র্যাঙ্ক কত, ডোমেন এজ কত, তার ব্যাকলিংস কত। হ্যাঁ, এগুলো আপনার ম্যানুয়ালি বের করতে হবে, ওই টুলটা সে অটোমেটিকলি এগুলো করে। ঠিক আছে? ওরা এটা দেয়, এগুলোর উপর বেস করে অ্যাসেস করে দেন ওরা একটা স্কোর দেয়। ওরা কিন্তু উল্টাপাল্টা কোনো স্কোর দেয় না, ওগুলো অ্যাসেস করে দেন না, এই জন্য ওই স্কোরটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে, অ্যালেক্সাও একটা টুল। ওই যে এসইও স্কোর যে টুলগুলো দেয়, এর মতো অ্যালেক্সাও একটা টুল। অ্যালেক্সা টুলের কাজ কি? অ্যালেক্সা টুল হচ্ছে গত 1 মাসের ডাটাটা সে আজকে দেখায়, 1 মাস আগের ডাটা। ধরেন আজকে কত তারিখ? আজকে 16। গত মাসের 16 তারিখে যে ডাটা, 16 তারিখ পর্যন্ত একটা ওয়েবসাইটে যত ট্রাফিক আসছে, ওই ট্রাফিকের উপর বেস করে
সে একটা র্যাঙ্ক দেয় যে বাংলাদেশে কত, ওয়ার্ল্ডে কত। তো ওই 16 তারিখের র্যাঙ্ক সে আজকে দেখাবে। সো এটা কোনো রিয়েল টাইম ডাটা না। ক্লিয়ার? এইসব ডাটা নিয়ে সে একটা ওয়েবসাইটের অথরিটি হয়। তার মানে অথরিটিটা কি আমরা ক্লিয়ার? এই সব কিছু নিয়ে অথরিটি। নাম্বার অফ ব্যাকলিংস, এই যে বিভিন্ন টুল আছে এগুলো আমরা শিখবো। জাস্ট খালি জেনে রাখেন যে নাম্বার অফ ব্যাকলিংস, কারণ একটা দেখাইতে যায় কিন্তু অনেক সময় লস হয়েছে। আচ্ছা, র্যাঙ্কিং ফ্যাক্টরস। র্যাঙ্কিং ফ্যাক্টরস ওই যে যেটা বললাম না, 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরস। 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? র্যাঙ্কিং ফ্যাক্টরসে কী কী থাকতে পারে? মেটা ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে, ওই পেজে আপনার স্লো লোড হয় কিনা বা ফাস্টার লোড হয় কিনা, রেসপন্সিভ কিনা, এরকম 200টা ফ্যাক্টরস আছে। 200টা ফ্যাক্টর থেকে আমরা 30টা বা 35টা ফ্যাক্টর আলোচনা করব। ওকে? সো কার কোনো কোয়েশ্চেন্স আজকে ক্লাস নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সোর্স আছে, আমার কাছেই আছে, দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, নেক্সট ক্লাসে পেয়ে যাবেন।